পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জীবজগতের বংশাবলী থেকে শিখন অভিজ্ঞতার আলোকে দশম ও একাদশ সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, তোমরা বারে বারে একটু দেখলে সহজ হয়ে যাবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো আজ আমরা দেখি সেশনে কি কি কাজ রয়েছে। প্রথমে যে বিচিত্র বৈশিষ্ট্যময় প্রাণীদের সম্পর্কে জানলে এই বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি কি করে হলো, কোন পর্বের প্রাণী সবচেয়ে জটিল, বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কিভাবে সম্পর্কিত, বৈচিত্র্যের সৃষ্টি। নানা কারণে প্রাণীদের বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্নতা দেখা যায়। ভিন্ন ভিন্ন পরিবেশে বিরাজমান প্রাকৃতিক নিয়ামকের সাথে অভিযোজিত হওয়ার জন্য প্রাণীদের মাঝে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। জিনের গঠন বিন্যাসের পরিবর্তনের ফলে নতুন প্রকরণ সৃষ্টি হয়, যার ফলে পর্যায়ক্রমে ও বংশানুক্রমে নতুন নতুন বৈশিষ্ট্যের প্রাণীর উদ্ভব ঘটে। কয়টা পর্বের প্রাণী সবচেয়ে জটিল, বিভিন্ন পর্বের প্রাণী নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, তা নিচের চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। চিত্রটা তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। দেখো, সিলোম নেই, ছদ্ম সিলোম, সুগঠিত সিলোম, দুই খণ্ডে বিভক্ত। দেখো এখানে পরিফেরা পর্ব, স্পঞ্জ আছে, নিডারিয়া পর্বে, তারপর প্লাটিহেলমিনথেস পর্ব, নেমাটোডা, মলাস্কার শামুক যেমন অ্যানালিডা, ঝুঁক আছে, কেঁচো আছে, আর্থ্রোপোডা। দেখো এই যে মৌমাছি যত কীট পতঙ্গ রয়েছে আর্থ্রোপোডায় পড়ে। একানোডার্মাটা যত রকমের সামুদ্রিক প্রাণী রয়েছে এগুলো একানোডার্মাটা প্রাণীর অন্তর্ভুক্ত। কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী এগুলোর মধ্যে রয়েছে। দেখো এখানে নিডারা, এই যে প্লাটিহেলমিনথেস নেমাটোডা, মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, এদের মুখ ও পাই পথ একই। আর কোয়াডাটার একানোডার্মাটা মুখ ও পাই পথ আলাদা, দুই পাশে প্রতিসম থাকে। এর দুই দিকে ভাগ করা যেতে পারে। দুই পাশে প্রতিসম থাকে। তারপরে অরীয় প্রতিসাম্য টিস্যু বা কলার উদ্ভব হয়। এরপরে আমরা দেখি যে বহুকোষী জীবের উদ্ভব এককোষী জীব থেকে। কাজ দিয়েছিল আদি এককোষী প্রোটিস্ট থেকে সময়ের সঙ্গে প্রাণীদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কিভাবে জটিল ও সুসংহত হয়েছে তা কি বুঝতে পারছো? শিক্ষকের সহায়তা এবং বাকিদের সঙ্গে আলোচনা করো। উপরে ডায়াগ্রাম দেখে বুঝতে পারো আদি এককোষী প্রোটিস্ট থেকে সময়ের সঙ্গে প্রাণীদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো জটিল ও সুসংহত হয়েছে। কয়টা পর্বে মেরুদণ্ডী প্রাণী ছাড়া আরো দুটি উপপর্বের নাম লেখো। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে 7টি শ্রেণী রয়েছে, তাদের নাম লেখো। কর্ডাটা পর্বকে আবার 3টি গুরুত্বপূর্ণ ভাগ করা যায়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা। ইউরোকর্ডাটা কি দেখো, আমরা এখানে 3টা পর্ব নিয়ে আলোচনা করব। ইউরোকর্ডাটা হচ্ছে এরা চলনক্ষম নয়। সামুদ্রিক উদ্ভিদের মতোই কোনো শক্ত বস্তুর সাথে স্থায়ীভাবে দেহকে আটকে রাখে। ফোলানো শরীর আর নলের মতো গঠন এদের পানি সংগ্রহণ করতে সাহায্য করে। লার্ভা অবস্থায় মানে ছোট অবস্থায় নটোকর্ড আর স্নায়ুরজ্জু থাকলে পরিণত বয়সে এই দুটি বিলুপ্ত হয়, যেমন অ্যাসিরিয়া। সেফালোকর্ডাটা সারা জীবনে এদের দেহে নটোকর্ড ও স্নায়ুরজ্জুর উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। এই উপপর্বের প্রাণীদের বিবর্তনের ধারায় মেরুদণ্ডী প্রাণীদের পূর্বপুরুষের সবচেয়ে কাছাকাছি বৈশিষ্ট্যের অধিকারী বলে ধারণা করা হয়, যেমন অ্যামফিওক্সাস। ভার্টেব্রাটা এই উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত। এদের মূল বৈশিষ্ট্য হলো এদের সুনির্দিষ্ট মস্তক থাকে, স্নায়ুরজ্জুর উন্নত রূপ হিসেবে স্পাইনাল কর্ড গঠিত হয় এবং স্পাইনাল কর্ডের সুরক্ষা দানের জন্য দৃঢ় মেরুদণ্ড থাকে। এছাড়া এদের মস্তিষ্ক শক্ত থলির ভিতরে সুরক্ষিত থাকে এবং স্পাইনাল কর্ডের সঙ্গে তা যুক্ত থাকে। অন্তঃকঙ্কাল এই
প্রাণীদের চলনে সহায়তা করে। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা যায়। শ্রেণীগুলো নিম্নরূপ: চোয়ালবিহীন মাছ, অস্থিযুক্ত মাছ, কোমল অস্থিযুক্ত মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এরপরে আমরা দেখি নিচের চিত্রে মেরুদণ্ডী প্রাণীদের সময়কাল ও ধারাবাহিকতা দেখানো হলো। এই ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতা কেমন? এখান থেকে স্তন্যপায়ী প্রাণী, তারপর পাখি কি, সরীসৃপ, উভচর ব্যাঙ, যেমন কাঁটাযুক্ত মাছ, কোমলস্থিযুক্ত মাছ, চোয়ালবিহীন মাছ। এখানে দেখো সময় দেওয়া হয়েছে স্তন্যপায়ী মিলিয়ন বছর আগে। কত বছর আগে এটা তৈরি হয়েছে? মিলিয়ন বছর আগে। তোমরা যদি এটা দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে নবম শ্রেণীর যে ইজিটিক্স দেওয়া হয়েছে, একদিনের পৃথিবীর ইতিহাস, এটা দেখে আসতে পারো যে কত বছর আগে সৃষ্টি হয়েছে কতগুলো। তারপরে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। মূলত মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভবের সময়কাল ও ধারাবাহিকতা দেখে বুঝতে পারলাম মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতা সুনির্দিষ্ট। নিচের সময়ের সাথে বিভিন্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব দেখানো হলো: চোয়ালবিহীন মাছ, কোমল অস্থিযুক্ত মাছ, কাঁটাযুক্ত মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, পাখি, এগুলো ধারাবাহিকভাবে সৃষ্টি হয়েছে। এবার বংশাবলিকে তৈরির পালা। দলে বসে একটি বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণী জগতের পুরো বংশাবলিকে দেখাও, যার মূল উদ্দেশ্য হলো এই বৃহৎ পরিবারের মানুষের অবস্থান সুনির্দিষ্ট চিহ্নিত করা। এখানে এই বিশাল প্রাণীদের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতা দেখতে পারো। আমরা দলগতভাবে বংশগত একে বৃহৎ পরিবার মানুষের অবস্থান সুনির্দিষ্ট চিহ্নিত করলাম। এখানে দেখো কয়টা প্রাণীর মধ্যে কয়টা ভাগ হয়েছে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, করডাটা। করডাটা মানুষ হচ্ছে ভার্টেব্রাটা পর্বের। আর এখানে সেফালোকর্ডাটা রয়েছে, পরিফেরা রয়েছে। এখানে দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা, মেরুদণ্ডী প্রাণীদেরকে ভাগ করা হয়েছে। আর করডাটা ভার্টেব্রাটার মধ্যে কি কি আছে? ভার্টেব্রাটার মধ্যে রয়েছে স্তন্যপায়ী, স্তন্যপায়ী হিসেবে প্রাণী, পাখি, সরীসৃপ, উভচর, কোমলস্থি, অস্থিযুক্ত, চোয়ালবিহীন মাছ। এরপরে রাজ্যে ভূকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরজীবী ও জটিল টিস্যুতন্ত্র রয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যে, অর্থাৎ প্রাণী রাজ্যে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী ও জটিল টিস্যুতন্ত্র রয়েছে। এরপরে আমরা দেখি পর্ব। জীবনের কোনো এক পর্যায়ে নটকট থাকে মানুষের ক্ষেত্রে। দেখো এরপর শ্রেণী করডা পর্বের কি আছে? ম্যামালিয়া, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এবং লোম বা চুল আছে। বর্গ, আঁকড়ে ধরার উপযোগী হাত ও ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র, এই সিম্পাজি, গরিলা প্রভৃতির সাথে সাদৃশ্য রয়েছে। হোমো অর্থাৎ গণ, দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে দুই পায়ে হাঁটতে পারে। প্রজাতি, চওড়া ও খাড়া কপাল, খুলির হাড় অন্য প্রজাতির তুলনায় পাতলা ও বুদ্ধিগতভাবে উন্নত। এই বিশাল প্রাণীগুলোর মধ্যেকার সম্পর্কের ধারাবাহিকতা নিম্নরূপ: উপরে বর্ণিত 9টি প্রাণীজগতের মধ্যে পরিফেরা অসংখ্য কোষ বিশিষ্ট বহুকোষী প্রাণী, এদের কলা বা অঙ্গ গঠিত হয় না। অন্যদিকে নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, করডা প্রকৃত বহুকোষী প্রাণী, এদের কলা বা অথবা অঙ্গ তন্ত্র গঠিত হয়। প্রকৃত বহুকোষী প্রাণীদের মধ্যে প্লাটিহেলমিনথেস সিলোমবিহীন প্রাণী, নেমাটোডা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা ও করডাটা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। প্রকৃত বহুকোষী প্রাণীর মধ্যে নিডারিয়ায় কলা গঠিত হয় কিন্তু অঙ্গতন্ত্র গঠিত হয় না। তোমরা ফিরে দেখার ইয়ে থেকে দেখতে পারো তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি, বা ব্যাখ্যা করো। যে উন্নত হিসেবে আমার পরিচিত প্রাণীর মধ্যে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি বানরের। বানর ও মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী। এরা স্থলভাগে ও বৃক্ষ শাখায় বাস করে। এরা দলবদ্ধভাবে বাস করে। প্রজাতি ভেদে স্ত্রী বানর 3 বা 4 বছর বয়সে প্রজনন ক্ষমতা প্রাপ্ত হয়। গর্ভধারণ প্রায় 7 মাস। বানরের শ্রেণীবিভাগ করডাটা, শ্রেণী ম্যামালিয়া, বর্গ যা মানুষের শ্রেণীবিভাগের মতোই। মানুষের সাথে বানর অনেক বৈশিষ্ট্যগত মিল রয়েছে। উদ্ভিদীয় প্রাণী শ্রেণীবিন্যাস যেভাবে করা হলো তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে?
উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস যেভাবে করা হয়েছে তার মধ্যে আমার কাছে প্রাণীর শ্রেণীবিন্যাসটি বেশি যুক্তিযুক্ত মনে হয়, কারণ পৃথিবীর সকল প্রাণীকে ৯টি পর্বে ভাগ করা হয়েছে। উদ্ভিদের তুলনায় উদ্ভিদের তুলনায় প্রাণীদের বৈচিত্র্যের উপর বেশি জোর দেওয়া হয়েছে। প্রায় সকল উদ্ভিদের বৈশিষ্ট্য আচরণ একই রকম। অন্যদিকে বিভিন্ন রকম প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য আচরণের ভিত্তিতে বিন্যাস করার ফলে প্রাণীর শ্রেণীবিন্যাসের মান অনেকখানি বেড়ে গেছে। উদ্ভিদের তুলনায় প্রাণীর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য শনাক্ত করা কিছুটা কঠিন বা বৈচিত্র্যময়। এসব বৈশিষ্ট্য খুঁজে বের করে শ্রেণীবিন্যাস করায় প্রাণীর শ্রেণীবিন্যাসকে কিছুটা সমৃদ্ধ করেছে। আহ, আজকের সেশন এই পর্যন্ত। আশা করি পরবর্তীতে অন্য সেশনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, যাতে পরবর্তী নোটিফিকেশন সহজে তোমরা পেয়ে যাও।